ক্লাস শুরু হয়নি এখনো, ঝামেলা আছে। ম্যাম লাইভে চলে আসছি। আচ্ছা স্টার্ট করব? জি ম্যাম, শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ। ম্যাম ওই মেসেঞ্জার গ্রুপে আপনার লিংকটা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। সবাই তো মনে হয় চলেই গেছে। শুরু করছি, একটু দেরি হয়ে গেল। আজকে আমরা প্রি-এক্লাম্পসিয়া আর এক্লাম্পসিয়াটা পড়বো, ঠিক আছে? So in previous class আমরা পড়েছিলাম হচ্ছে chronic hypertension আর gestational hypertension, তাই না? তা আজকে আমরা প্রি-এক্লাম্পসিয়াটা স্টার্ট করছি। তা গত ক্লাসে রিভিউ একটু করতে চেয়েছিলাম, এখন যেহেতু একটু দেরি হয়ে গেছে সো পরে লাস্টের দিকে করব, ঠিক আছে? আশা করি সবাই ভালো আছো। আমরা স্টার্ট করছি। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে আমরা ডেফিনিশনগুলো আলোচনা করেছিলাম, আবারও বলছি। ইট ইজ এ মাল্টি সিস্টেম ডিসঅর্ডার দ্যাট affects 2 to 5% of the pregnant women, এবং দেখা যাচ্ছে বছরে 76,000 women and 5 lakh babies ডেথ হচ্ছে। What is the definition of it? Systolic blood pressure 140 or more, diastolic blood pressure 90 or more in 2 occasions 4 hours apart at or after the 20 weeks of pregnancy in a previously normotensive woman, and is নতুন যেটা এসেছে and is accompanied by one or more of the following new things. কি দেখো, আগে যেমন প্রোটিনিউরিয়াটা আমরা সবসময় বলতাম, ঠিক আছে? আমি আবার একটু ব্যাক করছি। যেটা ছিল জেস্টানাল হাইপারটেনশন, সেখানে বলা হয়েছিল উইদাউট প্রোটিনিউরিয়া, তাহলে প্রেসার বাড়বে আফটার দ্য 20 উইকস অফ প্রেগন্যান্সি, বাট উইদাউট প্রোটিনিউরিয়া হচ্ছে জেস্টানাল হাইপারটেনশন। ক্রনিক হাইপারটেনশন হচ্ছে যদি 20 উইকস এর আগে থাকে বা প্রেগন্যান্সির আগে থাকে, তাহলে আমরা এটাকে বলছি, এবং পিপিএম এর পর পর্যন্ত যদি কন্টিনিউ করে তাহলে আমরা এটাকে বলছি যে ক্রনিক হাইপারটেনশন। আর এখানে আগে যেমন ছিল শুধু প্রোটিনিউরিয়াটা অ্যাড হলে, কিন্তু এখন বলছে ওয়ান অর মোর অফ দ্য নিউ ফলোইং থিংস যদি থাকে, যেমন একটা হচ্ছে ওয়ান অফ দ্য হচ্ছে প্রোটিনিউরিয়া। 70% কেসে দেখা যায় যে প্রোটিনিউরিয়া ক্যান বি প্রেজেন্ট, ঠিক আছে? আচ্ছা, এটা ছাড়া আর কি কি দেখতে পারি? evidence of the maternal organ dysfunction. অর্গান ডিসফাংশনের মধ্যে দেখো কি কি আছে, গতদিনও বলেছিলাম, আবার একটু টাচ দিয়ে যাচ্ছি। দেখো অ্যাকিউট কিডনি ইনজুরি, অ্যাকিউট কিডনি ইনজুরিতে দেখো যদি 1 মিলিগ্রাম পার ডিএল এর বেশি ক্রিয়েটিনিনটা হয়, লিভার ইনভলভমেন্ট যদি হয়, যেমন এসজিপিটি এসজিওটি যদি 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটারের বেশি হয়, with or without right upper quadrant or epigastric pain, থাকতেও পারে নাও থাকতে পারে। নাম্বার 3 নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস যদি তোমার হয়, সেটার মধ্যে দেখো ব্লাইন্ডনেসও হতে পারে, ভিজুয়াল স্কোটোমা। এখানে নিউরোলজিক্যাল কমপ্লিকেশনের মধ্যে আই কমপ্লিকেশনস গুলো বলে দিয়েছে। হেমাটোলজিক্যাল কমপ্লিকেশনস এর মধ্যে দেখো থ্রোম্বোসাইটোপেনিয়া যদি লেস দেন 1 লাখ
50,000 যদি পার কিউবিক মিলিমিটার হয়, সাথে টিআইসি যদি থাকে, এই সবগুলার যে কোনো একটা যদি থাকে, অথবা তাতে প্রোটিনিউরিয়া যদি নাও থাকে, অথবা এক ওয়ান অর মোর। নাম্বার 3 হচ্ছে ইউট্রোপ্লাসেন্টাল ডিসফাংশন। ইউট্রোপ্লাসেন্টাল ডিসফাংশনটা বলেছিলেন যে নতুন, তাই না? তার মানে হচ্ছে যে ক্রনিক যে একটা প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থাকে সেগুলো। দেখো কি কি, দেখো ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, abnormal umbilical artery Doppler waveform analysis or stillbirth। এখন তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে পরীক্ষার জন্য এফসিপিএস পার্ট 2 যারা দিবে বা এমএস যারা দিবে তাদের জন্য এই ডেফিনিশনটা ঠিক আছে, রিটেনও তুমি এটা দেখতে পারো, কিন্তু যদি পরীক্ষার সময় বলো তাহলে তোমরা এখনো প্রোটিনিউরিয়াটা বলবা, ঠিক আছে? প্রোটিনিউরিয়াটা বলবা এবং তুমি বোঝার চেষ্টা করবে যে তোমাদের হসপিটালে কিভাবে পড়াচ্ছে। নিউ ক্লাসিফিকেশন মানে এটা বলেছে প্রি এক্লাম্পসিয়া আবার সাব ক্লাসিফাইড হয়েছে। দেখো আর্লি অনসেট প্রি এক্লাম্পসিয়া নাম্বার 1, দেখো লেস দ্যান 34 উইকস অফ জেস্টেশনে যদি হয়। নাম্বার 2 হচ্ছে লেট অনসেট প্রি এক্লাম্পসিয়া যদি মোর দ্যান 34 উইকস জেস্টেশনে হয়। আর নাম্বার 3 দেখো প্রিটার্ম প্রি এক্লাম্পসিয়া এন্ড টার্ম প্রি এক্লাম্পসিয়া, সেটা হচ্ছে 37 এর আগে এবং 37 এর পরে। তাহলে এইভাবে চারটা ভাগে ভাগ করেছে। এটা একটা নতুন কথা, আগে প্যাথোজেনেসিস অলরেডি পড়িয়ে ফেলেছি, তারপর জাস্ট আমি একটু বলে যাচ্ছি যে সেকেন্ড ওয়েভটা যেটা 16 টু 18 উইকসে যেটা হচ্ছে মানে ট্রোপোপ্লাস্টিক মাইগ্রেশন হচ্ছে, সেটা যদি তোমার হ্যাম্পার হয়, সেকেন্ড ওয়েভটা যদি ফেলিয়ার হয়, তখন দেখো তোমার নরমালে দেখো একটা হাই ফ্লো একটা ফানেল শেপ মানে ভেসেল হচ্ছে, হ্যাঁ সার্কুলেশনটা হচ্ছে। আর এখানে কি হচ্ছে হাই প্রেসার একটা লো ফ্লো একটা ভেসেল তৈরি হচ্ছে। রিস্ক ফ্যাক্টরস গুলো আগেও বলেছি, ম্যাটারনাল এজ যদি 40 ইয়ার্স অর মোর হয়, প্যারিটিন আলিপ্যারিটি, প্রিভিয়াস হিস্টরি প্রি এক্লাম্পসিয়া যদি থাকে, ফ্যামিলি হিস্টরি থাকে, এআরটি যারা করে, প্রেগন্যান্সি ইন্টারভ্যাল যত বেশি থাকবে, যত বেশি মোটা ওবেস থাকবে, যেমন 35 বিএমআই যদি মোর দ্যান 35 হয়, এগুলা এবং অ্যাসোসিয়েটেড যদি কোমরবিডিটি থাকে, তাহলে দেখা যাচ্ছে মানে জুনিয়রদের জন্য কমপ্লিকেশনস অফ দা প্রি এক্লাম্পসিয়া এন্ড এক্লাম্পসিয়া খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কমপ্লিকেশনসটা আমি গত থেকেই বলেছি, এটাই সহজ আছে। দেখো ডিউরিং প্রেগন্যান্সি, ডিউরিং লেবার, ডিউরিং পিরিয়ড, তিনটা টাইমিং হচ্ছে তোমার এক্লাম্পসিয়াটা কমন, তাই না? মানে ডিউরিং প্রেগন্যান্সিতেও হতে পারে 50% কেসে হয়, লেবারে গিয়ে তোমার 30% বা 20%। এখন দেখো অ্যাব্রাপশন প্লাসেন্টি হতে পারে প্রেগন্যান্সিতে, দেখো অলিগিউরিয়া, দ্যাট ইজ রেনাল প্রবলেম গুলা, হেলথ সিনড্রোম হতে পারে, এআরডিএস হতে পারে, প্রিটার্ম লেবার ব্লাইন্ডনেস হতে পারে। আর দেখো ডিউরিং লেবারে পিপিএইচ হওয়ার চান্সটা বাড়ে, আর পিপিএমে গিয়ে শক এন্ড সেপসিস অ্যাড হচ্ছে। এটা হচ্ছে রিটেনের জন্য খুব ভালো করে পড়ে ফেলবা। এটার সাথে তোমার ফিটাল মানে বাচ্চা কি কি হচ্ছে, দেখো ফিটাল কিছু প্রবলেম হচ্ছে, নিউনেটাল কিছু প্রবলেম হচ্ছে, বা আফটার ডেলিভারি কিছু প্রবলেম হচ্ছে। দেখো ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, সব ধরনের যত হাইপারটেনশনের পেশেন্ট আছে সব পেশেন্টেরই দেখা যায় যে তোমার গ্রোথ রেস্ট্রিকশন হয়ে যায়। অলিগোহাইড্রোমেস যাদের গ্রোথ রেস্ট্রিকশনটা হয় তাদের দেখা যায় যে পানিটাও এফআইটাও কমে যায়, হ্যাঁ ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ হয়, প্রিটার্ম বার্থ, আর এদেরই তারপর আলটিমেটলি ফিটাল ডেথ হয়ে যায়, ঠিক আছে? তারপর দেখা যায় যে কোনো সময় অনেক আর্লি ডেলিভারি হয়ে যাচ্ছে, প্রিটার্ম বার্থ হচ্ছে লো, এদেরই লো আপওয়ার্ড স্কোর হচ্ছে। নন রিঅ্যাসুরিং তোমার ফিটাল হার্ট রেট ডিউরিং লেবার, মানে যদি তুমি সিটিজি করো দেখা যাবে নন রিঅ্যাসুরিং সিটিজি হচ্ছে এবং এনআইসিইউ অ্যাডমিশন খুব বেশি হচ্ছে। লং টার্মে কি হচ্ছে দেখো সেরিব্রাল ইনক্যাপসুলারি সেরিব্রাল পালসি হচ্ছে, লো আইকিউ হচ্ছে, হিয়ারিং লস, ভিজুয়াল ইমপেয়ারমেন্ট, ইনসুলিন রেজিস্ট্যান্স, ডায়াবেটিস মেলিটাস। ভবিষ্যতে গিয়ে দেখো তিনটা ইম্পর্টেন্ট বড় বড় ডিজিজ হয়ে যাচ্ছে, ডায়াবেটিস মেলাইটাস, কোরোনারি ডিজিজ এন্ড হাইপারটেনশন। এখন আমি একটা এক্সাম্পল দিয়ে প্রি এক্লাম্পসিয়া একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরো একটা সিনারিও দিচ্ছি, 38-year-old obese lady came at her 34 weeks of pregnancy with the swelling of the lower limbs and face for 1 week. ঠিক আছে? On examination, her blood pressure is 165 by 100 millimeter of mercury. She had a history of IUD delivery previously. She is complaining of headache and blurring of vision for 1 day, and her bedside urine albumin 3+. What is the diagnosis? ঠিক আছে, তাহলে আমি যদি এরকম একটা যদি বলি তাহলে এটা ডায়াগনোসিসটা হবে
আগে একটা যেহেতু আইইডি হয়েছে, সেকেন্ড গ্র্যাভিডা 34 উইকস অফ প্রেগন্যান্সি উইথ সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া, এটাকে আমরা সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া বলি। আর যদি তোমার ওই ব্লাডি কনফিউশন, হেডেক, ওই সিমটম গুলা থাকে, এক্লাম্পসিয়ার সিমটম গুলো থাকে, তখন উই ক্যান সে ইমপেন্ডিং এক্লাম্পসিয়া আমরা বলতে পারি। দুটোর মধ্যে যেটাই বলবো সেটাই তোমার কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের রোগী তোমাকে প্রেজেন্ট করতে পারে। আগে গত দিনও তোমাদেরকে মোটামুটি সিনারিও দিয়ে বলার চেষ্টা করেছিলাম। তাহলে এই হিস্ট্রিটা যদি নেই, তাহলে চিপ কমপ্লেন্স এগুলো তো তোমরা পারবাই, সবগুলো এখানে দেয়াই আছে। পার অ্যাবডোমিনাল পারবে না, ডায়াগনোসিস তো বলে দিলাম। ইনভেস্টিগেশন আছে এখানে, সব পেশেন্টেরই তোমাদেরকে আগে নরমাল ইনভেস্টিগেশনস গুলো বলতে হবে। যেমন নরমাল ইনভেস্টিগেশনস এর মধ্যে তোমার হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, blood sugar, that is fasting and towards after postprandial, blood grouping and RH typing, HPSG, VGRL, urine RME, and ultrasonography of the lower abdomen. আলট্রাসোনোগ্রাফি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন করলে আমরা একটা নরমাল পেশেন্টে কি দেখি, আমি একবার একটু দ্রুত বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমার একটা তোমার জেস্টেশনাল এজ দেখা হয়, ঠিক আছে, যাতে হচ্ছে ধরো এই যে 34 উইকস অফ প্রেগন্যান্সি, 34 আসলো। তারপর হচ্ছে তার প্রেজেন্টেশনটা দেখা যায়, যেমন হচ্ছে কেফালিক প্রেজেন্টেশন। তারপরে তোমার হচ্ছে AFI, অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্সটা দেখা যায়। অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্সটা তোমার কিভাবে হবে, সেটা হচ্ছে নরমাল হচ্ছে 5 to 20 সেন্টিমিটার। তাহলে 5 to 20 সেন্টিমিটার যদি হয়, 5 এর কম যেটা আমরা অলিগোহাইড্রোমিনাস বলি, আর 20 বেশি হলে আমরা এটাকে কি বলি, পলিহাইড্রোমিনাস বলি। আরেকটা জিনিস দেখতে পারি, প্লাসেন্টার লোকেশন। লোকেশন হচ্ছে দ্যাট ইজ কোথায়, ফান্ডাসে নাকি তোমার একদম লোয়ার ইউটেরাইন সেগমেন্টে আছে, সেটা দেখা যায় যে অফসেট একদম কাছে, এরকম বলে দেয়। আচ্ছা, আর হচ্ছে ইফেক্টিভ ফিটাল ওয়েট অনেক সময় দেখা যায়, ইফেক্টিভ ফিটাল ওয়েটটা আমরা দেখতে পারি। তাহলে এগুলো আমরা মেইনলি দেখি। আর বাইপ্যারাটাল ডায়ামিটারটাও দেখি যে কতটুকু, একদম টার্মে গিয়ে 90 সেন্টিমিটার, এটা ভালো ডায়ামিটার, মোটামুটি ভালো মনে করি। আল্ট্রাসাউন্ডে আমরা কি কি দেখি, এই জিনিসটা একটু অনেক সময় জিজ্ঞেস করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, বলেছিলাম স্পেশাল ইনভেস্টিগেশনের মধ্যে দেখো সিবিসির মধ্যে আমরা বেসিক্যালি প্ল্যাটলেট কাউন্টটা দেখব। তাহলে প্ল্যাটলেট কাউন্টটা যে দেখবো আমরা, সেটা নাম্বার 2 বলতে যাচ্ছেন লিভার ফাংশন টেস্ট, এসজিপিটি, এসজিওটি, এলডিএইচ। এসজিপিটি, এসজিওটি তোমার বারবারই বলছি যে 40 এর উপরে হবে। ক্রিয়েটিনিন বলে দিলাম 1 এর বেশি হতে পারে, যেটা খারাপ। ইউরিক অ্যাসিড বলেছি নরমাল 4.5 মিলিগ্রাম পার ডিএল পর্যন্ত নরমাল, 5.5 যদি এখন এক রিসেন্ট বলা হচ্ছে যে ইউরিক অ্যাসিড দিয়ে কখনো আমরা is not an indication of termination of pregnancy। অনেক বেশি হয়ে ধরো 8 হয়ে গেল, 7.5, তাহলে বুঝতে হবে যে আউটকামটা ওয়ার্স হবে, বাট it does not indicate যে you have to terminate just now। হ্যাঁ, তুমি কালার ডক্টর করে দেখতে পারো। আচ্ছা, ইউরিন আর্মি করি সাধারণত। আচ্ছা, আর এখন নতুন যেটা করা হচ্ছে প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও, এটা তোমরা ছোটরা না বললেও পারো, সিটিজি। আচ্ছা, একটা পেশেন্ট যদি আসে, এটা আমরা অবশ্যই একটা অ্যাডমিশন সিটিজি করব। সিটিজি যদি খারাপ আসে, সিটিজি যদি তোমার ভালো না আসে, তখন কিন্তু আমাদের যেমন যদি 4টা কম্পোনেন্ট আছে, যদি নন রিঅ্যাসিউরিং আসে, তখন আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল করি। ঠিক আছে, বায়োফিজিক্যাল প্রোফাইল এটা তোমার 30 মিনিট ধরে বা 20 থেকে 30 মিনিট ধরে করা হয়। এটা একটা প্রিন্যাটাল আল্ট্রাসোনোগ্রাফি অফ দা ফিটাল ওয়েলবিং, ঠিক আছে, ইনভলভিং এ স্কোরিং সিস্টেম। সিটিজি তোমার যখন নন রিঅ্যাক্টিভ হয়ে বলে দিলাম যে তখন তোমার সাধারণত আমরা এটা করি। প্রথমে আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল যদি করি, এটা হচ্ছে 5টা কম্পোনেন্ট আছে এবং এটা একটা স্কোরিং সিস্টেম। 10 স্কোরটা হচ্ছে 10 আউট অফ কত সেটা আমরা দেখব। প্রত্যেকটা কম্পোনেন্টে 2 করে, ঠিক আছে। এটা আমি জাস্ট এমনি বলে দিচ্ছি, এটা হয়তো সিনিয়রদের জন্য লাগবে। বায়োফিজিক্যাল প্রোফাইলে সবসময় ছোটদেরকে তোমাদের নাও জিজ্ঞেস করতে পারে, তাও আমি একটু বলে দিচ্ছি এটাতে কি কি থাকছে। এক নাম্বার হচ্ছে তোমার ফিটাল, তোমার যেটা সিটিজিও দুইটা করে কাউন্ট হবে, সিটিজি একটা কম্পোনেন্ট। নাম্বার 2 হচ্ছে ফিটাল ব্রিদিং, নাম্বার 3 হচ্ছে ফিটাল মুভমেন্ট, নাম্বার 4 হচ্ছে ফিটাল টোন, নাম্বার 5 হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স। প্রত্যেকটাতে 2 করে কাউন্ট, ঠিক আছে। তাহলে এখানে আরো ডিটেইলড আছে, আমি ইচ্ছা করলে বলতে পারি, বলছি না, ঠিক আছে। ডপলার আল্ট্রাসোনোগ্রাফি যেটা, আচ্ছা, এটাও যদি বিপিপি, যদি বায়োফিজিক্যাল প্রোফাইল যদি 6 এর উপরে থাকে, তাও আমরা ভালো। 6 এর নিচে যদি থাকে, তখন আমরা বলি যে কালার ডপলার করতে হবে। আর যদি বিপিপি ফ্যাসিলিটি না থাকে, তাহলে তোমার
ডক্টর করতে হবে। তাহলে ডক্টরের ব্যাপারটা হচ্ছে, ডক্টর তোমরা তো অতটা ভালো জানো না, আমি তো একটুখানি টাচ দিয়ে যাচ্ছি। দেখো সিস্টোলিক, এটা হচ্ছে সিস্টোলিক ফ্লো, এটা হচ্ছে ডায়াস্টোলিক ফ্লো, দিস ইজ দ্য এন্ড ডায়াস্টোলিক ফ্লো। দেখো এন্ড ডায়াস্টোলিক ফ্লোতে তোমার নরমালি একটা আম্বিলিকাল আর্টারি, দেখো 18 উইকস এখানে দেখা যাচ্ছে যে তোমার এন্ড ডায়াস্টোলিক ফ্লোটা এতটুকু। যখন তোমার এই ফ্লোটা আস্তে আস্তে কমতে থাকে, তার মানে ফ্লোটা রিডিউস হচ্ছে, ঠিক আছে, তার মানে এন্ড ডায়াস্টোলিক ফ্লোটা কম। এটা কম হওয়াটা নরমাল না, একটা স্পেসিফিক মানে পরিমাপ থাকে, সেটা যদি কমে যায় তার মানে প্রবলেমের কারণে বা প্রেসার যদি বেশি হয়, তখন আস্তে আস্তে এটা রিডিউস, মানে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হতে থাকে, তখন হলেই এটা রিডিউস হয়। এক পর্যায়ে কমতে কমতে যত রেজিস্ট্যান্স বাড়বে, তত কমতে কমতে এক পর্যায়ে তোমার অ্যাবসেন্ট হয়ে যাবে। এটা দিস ইজ অ্যাবসেন্ট এন্ড দিস ইজ রিভার্স। তাহলে এই সবগুলোর মধ্যে কি ব্যাপারটা হচ্ছে? তাহলে আম্বিলিকাল আর্টারিতে যদি, পিটাল আম্বিলিকাল আর্টারিতে যদি তোমার ডপলার ফ্লো দেখা হয়, তাহলে প্রথমে নরমাল যদি থাকে তাহলে বলবে নরমাল এন্ডাস্ট্রিক ফ্লো বা নরমাল আম্বিলিকাল আর্টারি ডপলার ফ্লো, ঠিক আছে। আর যদি কমে যায় তাহলে বলবে রিডিউসড। আর অনেক কমতে থাকে, একটা পর্যায়ে গিয়ে অ্যাবসেন্ট হবে। সো যখন অ্যাবসেন্ট হয়ে যাবে তখনই আমাদের, রিডিউস হলে আমাদেরকে অ্যালার্ট হয়ে যেতে হবে দ্যাট ইজ আমার প্রবলেম আছে, এবং অ্যাবসেন্ট হয়ে গেলে আমাদেরকে খুবই বড় ধরনের চিন্তা করে ফেলতে হবে। আর একটু দেখাচ্ছি, একই দেখো আম্বিলিকাল আর্টারি প্রথমটা নরমাল, তারপর হচ্ছে পরেরটা আস্তে আস্তে কমছে, ঠিক আছে, তারপরে গিয়ে আস্তে আস্তে রিভার্স, লাস্ট এটা রিভার্স হয়ে গেছে। সো অ্যাবসেন্ট এবং অ্যাবসেন্ট যদি হয়ে যায়, তখন মানে লেস দ্যান যদি 34 উইকস হয়, আমাদের এইম থাকবে যে 34 উইকস পর্যন্ত আমরা নেওয়ার চেষ্টা করব, এবং হচ্ছে প্রতিদিন ডেইলি সিটিজি করব এবং ডক্টর টুয়াইস উইকলি করার চেষ্টা করব। আর যদি 34 উইকস এর আরো আগে থাকে, মানে 30 উইকস এর আগে থাকে, তখন আচ্ছা রিভার্স ফ্লো যদি থাকে, রিভার্স ফ্লোতে তখনও আমাদের মেইন এইম থাকবে যে মানে অ্যাটলিস্ট 34 উইকস। আর যদি 30 উইকস এর নিচে থাকে তাহলে 30 উইকস পর্যন্ত নেওয়ার চেষ্টা করব। এরপরে হয়তো রিভার্স ফ্লো থাকলে আর বেশি 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 দিন আগানো যাবে না। আর ডক্টরটা উইকে 3 থ্রাইস উইকলি করব, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাসেসমেন্ট। আবার একই কথা, অ্যাসেসমেন্ট কিভাবে করব আমি একটু তোমাদের এই কথাগুলো লিখে দিয়েছিলাম। আচ্ছা, ফিটাল মনিটরিংটা কিভাবে করব, এটা ইম্পর্টেন্ট। ফিটাল বায়োমেট্রি, অ্যামনিওটিক ফ্রি অ্যাসেসমেন্ট এন্ড ফিটাল ডপলার স্টাডি। আমি এটা অত বড় করছি না। আর গতদিনও বলেছি যে আমরা এই সব ধরনের কেসে সবসময় একটা স্টেরয়েড দিয়ে দিব, স্টেরয়েডের ডোজ গুলো আছে। তাহলে নন ডায়াবেটিক ক্ষেত্রে 34 উইকস, ডায়াবেটিক হলে 37 উইকস, আর এরপরও আমরা এই ক্ষেত্রে 37 পর্যন্ত, এখন কিন্তু বলে যে সিজার সেকশন করে 38 উইকস পর্যন্ত দেওয়া যায়, ঠিক আছে। আর ম্যাক্স আউট দিতে পারি 32 উইকস এর মধ্যে। নিউরোট্রান্সমিটার, নিউরোপ্রোটেক্টর, সরি। আচ্ছা, এখন কখন আমরা ডেলিভারি করব? আমাদের এম থাকবে সবসময় 37 উইকস কমপ্লিট করার ব্যাপারটা, ঠিক আছে। সবসময় এভাবেই বলবো যে 37 উইকস কমপ্লিট হলে আমরা সাধারণত ডেলিভারি চেষ্টা করব। কিন্তু যদি আমরা না পারি ওই 34 উইকস তার আগে, ঠিক আছে, 34 উইকস এ কম থাকলে 34 উইকস পর্যন্ত নেওয়ার চেষ্টা করতে হবে, তারপরে যদি প্রয়োজন হয় তখন। আর তার পরে থাকলে সবসময় 37 উইকস এর কথা বলার চেষ্টা করবা। তাহলে দেখো what are the indication, কিছু কিছু সময় প্রি 37 উইকস এর আগেও প্রিটার্ম ডেলিভারি করতে হতে পারে। যেমন তুমি 3টার বেশি অ্যান্টিহাইপারটেনসিভ দিচ্ছ, তারপরেও যদি তোমার প্রেসার কন্ট্রোল না হয়, দেখো পালস অক্সিমিটারটা এখন তোমরা খুব ভালো জানো, যদি পালস অক্সিমেট্রিতে অক্সিজেন স্যাচুরেশন যদি লেস দ্যান 90% হয়, ঠিক আছে, প্লাসেন্টাল অ্যাব্রাপশন যদি হয়, এটা খুব ইম্পর্টেন্ট, যদি হঠাৎ করে অ্যাব্রাপশন হয়, সেই সিম্পটম গুলো, সাইন গুলো তোমরা দেখতে পারো, বুঝতে পারো। এবং তোমার দেখো লিভার, কোনো রিজিড লিভার ফাংশন, রেনাল ফাংশন, এগুলো যদি হট ব্লাডের কাউন্ট ডেটোরেট করে যায়, তখন তোমাকে ইমিডিয়েট তোমার টার্মিনেশন করতে হবে। আচ্ছা, আর এটা আমি পরে বলবো। টার্মিনেশনের পরে যেটা হচ্ছে যে আমাদের খেয়াল করতে হবে যে পরবর্তীতে ড্রাগস গুলা ঠিক মতো দিতে হবে। তার মানে পরবর্তীতে ডেলিভারি হয়ে যাওয়ার পরেও আমাদেরকে ব্লাড প্রেশারটা মনিটর করতে হবে এবং হচ্ছে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। এই যে দেখো 4 টাইমস এ ডে দেখতে হবে এবং 3 to 5 ডেজ আমরা প্রতিবার যদি স্বপ্ন কন্ট্রোল থাকে তাও একবার করে দেখবো, এবং পরবর্তীতে
অল্টারনেটিভ ডেতে দেখতে থাকবো। এবং আমরা যখন 7 ডেজ পর পেশেন্ট আসবে ফলো আপে, আবার 6 উইকসে আসবে, 12 উইকসে আসবে, এবং পরবর্তীতে বছরে বছরে কিন্তু সে প্রেশারটা চেক আপে রাখবে। ঠিক আছে? আর পরবর্তীতে যেটা বলছি, ফার্স্ট তোমরা মিথাইল ডোপাটাকে স্টপ করবা, তারপর তুমি ডিডিপিনেসার এভাবে স্টপ করবা, এবং তুমি আলটিমেটলি ল্যাবেটেলল, অ্যাটিনলল এগুলাতে তুমি কনভার্ট, অ্যামলোডিপিন এগুলোতে কনভার্ট করতে পারো। বাট ইনালপ্রিল যেটা, এটা না দেওয়াই ভালো, মানে ইনহিবিটরটা না দেওয়াই ভালো। ঠিক আছে? আমাদের তোমাদের গাইডলাইনে, আমাদের দেশের গাইডলাইনে এরকম একটা কিছু বলা আছে। তো সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া নিয়ে আসলে পেশেন্টকে অ্যাডমিট করতে হবে। তারপরে তোমার হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এটা কিন্তু অনেক সময় আসে, বেশি আসে এক্লাম্পসিয়ায়, কিন্তু এখানেও আসতে পারে। তো এটা তোমরা এই জন্য তোমাদেরকে দিয়ে দিয়েছি। অ্যাডমিশন, ব্লাড প্রেশারটা 4 টাইম দেখতে হবে, এবং প্রত্যেকটা কথা আমি তার আগের কথাগুলো সবই বলে দিয়েছি। এবং সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া যদি থাকে, অবশ্যই আমাদের ম্যাক্সালফ একটা লোডিং ডোজ দিয়ে দিতে হবে। ঠিক আছে? ম্যাক্সালফ সম্বন্ধে একটু পরে আমি আবার বলছি। এবং নরমালি ওরাল অ্যান্টিবায়োটিক অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে। যদি খুব বেশি প্রেশার কন্ট্রোল না হয়, অনেক সময় আইভিও লাগতে পারে। নাও দেখলাম শিয়া, তাহলে তোমাদের প্রিএক্লাম্পসিয়াতে দুই ধরনের কন্ডিশন থাকতে পারে। একটা হচ্ছে তোমাদের বলতে পারে মাইল্ড প্রিএক্লাম্পসিয়া, আরেকটা কেস হিসেবে আবার আসতে পারে কেস বা রিটেন সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া অথবা ইমপেন্ডিং এক্লাম্পসিয়া। এই তিনটাই কিন্তু কোশ্চেন। ঠিক আছে? তাহলে হোয়াট ইজ এক্লাম্পসিয়া, এই ডেফিনেশনটা দত্তের মধ্যেই ছিল। when preeclampsia is complicated with convulsion and or coma, it is called eclampsia. ইনসিডেন্স এর মধ্যে বলেছি 50%, 30% and 20%। পোস্টপার্টাম সাধারণত দেখা যায় 48 আওয়ার্স এর মধ্যেই হয়। হ্যাঁ, যদি 48 আওয়ার্স এর পরে হয়, এটাকে বলা হয় অ্যাটিপিক্যাল এক্লাম্পসিয়া। আর আরেকটা টার্ম আছে, যেটা স্ট্যাটাস এপিলেপটিকাস। স্ট্যাটাস এপিলেপটিকাস when fit occurs in quick succession, মানে বারবার হতে থাকে, সেটাকে আমরা স্ট্যাটাস এপিলেপটিকাস বলি। four stages of the এক্লাম্পসিয়া। এটা অনেক সময় অনেক একজন টিচার আছে হঠাৎ হঠাৎ ধরে ছোটদেরকে বেশি। এটা তোমরা একটু দত্ত থেকে মুখস্থ করে নিও, যে ফার্স্ট স্টেজটা প্রি মনিটরি স্টেজ, 30 সেকেন্ড থাকে, এখানে তোমার পেশেন্ট আনকনশিয়াস হয়ে যায়, তারপর টুইচিং অফ দ্য মাসল অফ দ্য ফেস, টাং এগুলা হয়, আইবলটা রোল করে টার্ন টু ওয়ান সাইড, বিকাম ফিক্সড। এবং টনিক স্টেজে টনিক কন্ট্রাকশন হতে পারে, হোল বডি টনিক স্পাজম হয়, এটাও 30 সেকেন্ড স্টে করে। ক্লনিক স্টেজে তোমার এটাও তোমার 1 to 4 মিনিটস ক্লেস। তো অল দ্য ভলান্টারি মাসলস undergo alternate contraction and relaxation. ঠিক আছে? স্টেজ অফ কোমাটা লাস্টে হয়। ফলোইং দ্য ফিট, পেশেন্ট আলটিমেটলি গোস টু দ্য স্টেজ অফ কোমা। ঠিক আছে? এবং সাধারণত এপিলেপসি কিন্তু পেশেন্ট কিন্তু বলতে পারে না তার প্রবলেমগুলো, সে যেগুলো ফেস করেছে এটা কিন্তু সে বলতে পারে না। এখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, একটা কথা মনে রাখবা, যে ধরো তুমি কেস তো তোমার এক্লাম্পসিয়া কখনোই আসবে না, রিটেন হিসেবে আসতে পারে। এপিলেপসিটা প্রথম আসবে, সরি আমি একটু আগে বলেছিলাম এক্লাম্পসিয়ার কথাটা বলতে পারে না, এপিলেপসি আসবে এক নাম্বার। নাম্বার 2 আসবে হিস্টেরিয়া। ঠিক আছে? এই দুটা বলতে পারলেই হবে। এছাড়া ধরো মেনিনজাইটিস, ম্যালেরিয়া এগুলো থাকতে পারে। সো যেটাই আসুক না কেন, তুমি যদি আনটিল প্রুভ আদারওয়াইজ, তোমাকে অবশ্যই এক্লাম্পসিয়া আসলে বা কনভালশন নিয়ে আসলে ম্যাক্সালফ দিয়ে দিতে হবে। ঠিক আছে? কমপ্লিকেশন অফ দ্য ম্যাটারনাল কমপ্লিকেশনস, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা পড়ে নিবা। ঠিক আছে? এটা পড়ে নিবা। দত্ত থেকে ইনজুরি, তোমার টাং বাইট হতে পারে, মুখে অনেক ব্যথাতে ইনজুরি হতে পারে, কার্ডিয়াক হার্ট ফেলিওর হতে পারে, পালমোনারি ইডিমা হবে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে, রেনালে তোমার অ্যাকিউট রেনাল ফেলিওর হতে পারে, হেপাটিকে তোমার হেপাটিক সাবক্যাপসুলার হেমাটোমা হতে পারে, নেক্রোসিস, সেরেব্রালে তোমার সিবিএ হবে, সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে, নিউরোলজিক্যাল তোমার আলটিমেটলি আইয়ের মধ্যে ব্লাইন্ডনেস হবে। ঠিক আছে? হেমাটোলজিক্যালে ডিআইসি হবে, পোস্টপার্টাম শক হবে। সো এটা অসম্ভব দুইটা কমপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট, প্রি এক্লাম্পসিয়া এবং হচ্ছে এক্লাম্পসিয়া রিটেনের জন্য। ফিটাল কমপ্লিকেশনস গুলো একই টাইপের। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমার ম্যাটারনাল ডেথের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে আমাদের বাংলাদেশে এক্লাম্পসিয়া, এবং এটা হচ্ছে 24%। তোমাদের এই যে এই পাই চার্টটা অনেক ইম্পর্টেন্ট, খুবই প্রত্যেকটা জিনিস। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হচ্ছে হেমোরেজ, এটা হচ্ছে তোমার ধরো পিএইচ হিসেবে যেভাবে আসে, তাহলে 31% হচ্ছে হেমোরেজ, এটা মনে রাখতে পারো। এক্লাম্পসিয়াটা 24%। সো এটা আমি তোমাদেরকে এটা দিয়ে দিছি।
এখন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এটা কিন্তু রিটেনে আসে। তাহলে এরকম প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট পাঁচটা, একটা জেনারেল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ম্যানেজ ট্রিটমেন্ট অফ দ্য কনভার্সন বাই ম্যাগনেসিয়াম সালফেট, ট্রিটমেন্ট অফ দ্য হাইপারটেনশন বাই অ্যান্টিহাইপারটেনসিভ বা ইনজেক্টেবল অ্যান্টিহাইপারটেনসিভ, আর অবস্টেট্রিক ম্যানেজমেন্ট এন্ড ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন। এই পাঁচটা ভাবে কিন্তু বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলতে চেয়েছিলাম, ম্যাটারনাল ডেথের যে হচ্ছে কজ অফ কি, কজ অফ ডেথ মানে প্রত্যেকটা ফেলিয়ার, যেমন হচ্ছে হার্ট ফেলিয়ার, কার্ডিয়াক ফেলিয়ার, পালমোনারি ইডিমা, এআরডিএস, অ্যাকিউট রেনাল ফেলিয়ার, অ্যাসপিরেশন, যা যা কমপ্লিকেশনস গুলো বলেছি সবগুলোর কারণেই ডেথটা হয়, ঠিক আছে? এখন আসলে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে, জেনারেল ম্যানেজমেন্টটা আমি সবসময় ফার্স্টই হচ্ছে কল ফর হেল্প, শাউট ফর হেল্প। তুমি চিৎকার করো, তুমি একা একা কখনোই কনভালশনটা ম্যানেজ করতে পারবে না, ঠিক আছে? এবং পেশেন্টটাকে সবাই যখন দৌড়ে আসবে তখন এ বি সি ডি, তাহলে দেখতে হবে যে পেশেন্ট কনসিয়াস নাকি আনকনসিয়াস, ঠিক আছে? আনকনসিয়াস যদি হয় তাহলে এ বি সি ডি, এবং পেশেন্টটাকে একটু এক্লাম্পটিক পজিশনে নিতে হবে। এক্লাম্পটিক পজিশন কি, সেটা হচ্ছে এটা, এই যে লেফট সাইডে যেটা, সেটা হচ্ছে এক্লাম্পটিক পজিশন, লেফট ল্যাটারাল পজিশনে থাকে। পিছনে একটা তুমি ইচ্ছা করলে একটা বালিশ দিতে পারো, তাহলে তোমার। আর সব সময় তোমাদের ওয়ার্ডে একটা এক্লাম্পসিয়া বক্স, ইমার্জেন্সি বক্স থাকতে হবে, যেখানে সবগুলো এক্লাম্পসিয়া কিটস থাকবে, ঠিক আছে? এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে পরীক্ষার মধ্যে। তাহলে এ বি সি ডি এর মধ্যে এতে কি আছে? এতে হচ্ছে এয়ারওয়ে, ঠিক আছে? এতে এয়ারওয়ে, তাহলে এয়ারওয়েটা ক্লিয়ার আছে কিনা এটা তোমাকে দেখতে হবে। তাহলে এয়ারওয়ে ক্লিয়ার থাকলে, পেশেন্ট যেহেতু আনকনসিয়াস, সো এয়ারওয়ে ক্লিয়ার থাকলে তোমার তাহলে এয়ারওয়ে এর কোনো সমস্যা নাই, তাহলে একটু এক্সটেন্ডেড করে পেশেন্ট শুবে, তো মুখটাকে এক্সটেন্ডেড করতে হবে এবং তোমাকে মাউথ গ্যাগ দিতে হবে, যাতে করে এয়ারওয়েটা ক্লিয়ার হয়ে যায় এবং প্যাটেন্ট থাকে, ঠিক আছে? তাহলে এ গেল। তারপর বি হচ্ছে বি, ব্রেথ ব্রিদিং, লুক লিসেন ফিল, প্রত্যেকটা ক্ষেত্রে লুক লিসেন ফিলটা বলতে হবে। তাহলে তুমি বোঝার চেষ্টা করলে ব্রিদিং ধরো তোমার হচ্ছে, তাহলে তার সমস্যা নেই। ব্রিদিং যদি না হয় তখন তোমাকে আম্বু ব্যাগে চলে যেতে হবে, হ্যাঁ? আর তারপরে হচ্ছে তোমার সাথে ওকে তোমার অক্সিজেন দিতে হবে 4 to 6 লিটার পার মিনিট, তোমার নেসাল ক্যানুলা বা মাস্ক দিয়ে দিতে হবে, ঠিক আছে? যদি তোমার ব্রিথিং না হয় তাহলে আম্বুতে চলে যেতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার নাম্বার বি বললাম। সি তে হচ্ছে তোমার সার্কুলেশন, সার্কুলেশন তোমার আইভি চ্যানেল ওপেন করতে হবে। এখানে কিন্তু হোয়াইট বোর্ড কথাটা বলার দরকার নেই, কারণ এখানে কোনো ব্লিডিং হচ্ছে না, ঠিক আছে? হোয়াইট বোর্ড, ক্যানুলা, আইভি ফ্লুইড, হ্যাঁ অনেক ফ্লুইড, এটা না। সবসময় এক্লাম্পসিয়া মোরাবা বা প্রেসার বেশি থাকলে সবসময় ফ্লুইড কম দিতে হবে, ঠিক আছে? 80 ml পার আওয়ার, মোটামুটি দেখা গেছে 2 লিটারের বেশি না, পুরো 24 আওয়ার্স এ মানে তুমি 1.5 লিটারের মধ্যে রাখার চেষ্টা করবা। সো 80 ml পার আওয়ার, 6 তার মধ্যে 30 ml তোমার যদি 1 আওয়ারে ইউরিন আউটপুট হয়, আর 30 ml হচ্ছে তোমার ইনসেন্সিবল লস। সো এই দুভাবে তোমার হচ্ছে 60 ml, ঠিক আছে? আর 10 to 20 ml এক্সট্রা তুমি দিচ্ছ। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার যেটা বললাম এ বি সি ডি। আচ্ছা, ওখানে ওই যে এয়ারওয়ে ক্লিয়ার সব কিছু, তুমি এয়ারওয়েতে সাকার মেশিন দিয়ে তুমি এয়ারওয়েটা একটু ক্লিনও করে দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপর যেটা বললাম সি তে, তাহলে আইভি একটা ওপেন করব, আইভি একটা ক্যানুলা দিব, জাস্ট ড্রপ ড্রপ করে মেড করব, যদি কলয়েড থাকে তো ভালো, হ্যাঁ? আর হচ্ছে না হলে তোমার খুব স্লো দিতে হবে এবং ওখানে ইনভেস্টিগেশন গুলো পাঠাতে হবে। সি, আর অবশ্যই ক্যাথেটার দিতে হবে, ঠিক আছে? ক্যাথেটারের সেই সময় ইউরিন কতটুকু 1 ঘন্টায় আসছে সেটা তোমাদেরকে খেয়াল করতে হবে। এই হচ্ছে তোমার এ বি সি, এবং ডি তে হচ্ছে ড্রাগ, ঠিক আছে? ড্রাগ স্টার্ট করবো। তাহলে এইগুলা হচ্ছে সব জেনারেল ম্যানেজমেন্ট। তারপর সেকেন্ড হচ্ছে তোমার ট্রিটমেন্ট অফ দ্য কনভালশন। ট্রিটমেন্ট অফ দ্য কনভালশন হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে। ম্যাগনেসিয়াম সালফেটের ডোজটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে, একটা ছবি রাখছিলাম, সেটা কই গেল? ম্যাগনেসিয়াম সালফেটের ছবিটা তো হারায় গেল। আচ্ছা, ম্যাগনেসিয়াম সালফেটের একটা ছবি রেখেছিলাম, সেটা হলো যে তোমার, আচ্ছা কোনো কারণে মিস হয়ে গেছে। আচ্ছা, সেটা তোমার দেখো এই ডোজটা আমি এখানে রেখেছি। তাহলে ম্যাগনেসিয়াম লোডিং ডোজ এন্ড মেইনটেনেন্স ডোজ দিতে হবে, ঠিক আছে? তাহলে লোডিং ডোজের মধ্যে দেখো, যে তোমার আমি দুভাবে মনে রাখতে পারি। একটা হচ্ছে যেটা 4টা অ্যাম্পুল, 4 অ্যাম্পুল, আমি অ্যাম্পুল গুলা ছবি রেখেছিলাম। 4 অ্যাম্পুল, এই অ্যাম্পুল গুলো ছোট ছোট এরকম খয়েরি কালারের।
তাহলে এক একটা অ্যাম্পুলে 2.47 গ্রাম অথবা 2.5 গ্রাম করে থাকে, ঠিক আছে? তাহলে 2.5 গ্রাম, সবসময় মনে রাখবা ম্যাক্স সালফেট গ্রাম, ঠিক আছে, কখনো মিলিগ্রাম না। আচ্ছা, তাহলে 5 গ্রাম করে থাকে এবং 5 ml। তাহলে চারটে অ্যাম্পুল থেকে যদি আমি 12 ml নেই, তাহলে দুটো অ্যাম্পুল থেকে আমি 5 ml করে যদি নেই, 12 ml, সরি 8 ml নিয়ে তার সাথে 12 ml যদি ডিস্টিল বাটার দিই, তাহলে তোমার 1 ml করে দুটাতে রয়ে গেল, ঠিক আছে? তাহলে 8 ml এর সাথে 12 ml ডিস্টিল বাটার দিলে দেখা যাচ্ছে যে এখানে থাকছে 4 গ্রাম IV at a rate of 10 to 15 minutes, ঠিক আছে? এখন এই দুই পাশে দুটাতে 5 ml আছে, যেটা ওখানে 1 ml আছে, 6 ml যদি করি, তখন দেখা যায় 6 ml এ 3 গ্রাম করে থাকতেছে। তাহলে দুইটা বাটারকে 3 গ্রাম করে আয়ন দিলাম। তাহলে এই 10 গ্রাম হচ্ছে ওভার লোডিং ডোজ। এটা কিন্তু তোমাদের ভুল হয় যে লোডিং ডোজটা মনে করো IV, না, সাথে বাটক সহ হচ্ছে লোডিং ডোজ। এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, কারণ এটা ঢাকা মেডিকেলে এখনো প্র্যাকটিস করা হয় এবং এটা না পারলে কিন্তু ফেল হয়ে যায়। এইভাবেই লিখতে হবে, এখানে একটু দেওয়া আছে খুব সুন্দর করে। তারপর মেইনটেনেন্স ডোজটা হচ্ছে 4 আওয়ারলি 2.5 গ্রাম, মানে 1 অ্যাম্পুল করে অল্টারনেটিভ বাটারকে IM up to 24 hours after last conversion or delivery, which will be the later, মানে যেটা লাস্টে হয়েছিল সেটা সেই সময় থেকে আরো 24 ঘন্টা দিতে হবে, ঠিক আছে? দিস ইজ দ্য ডোজ। আরেকটা আমরা ন্যালোক্সিন দিয়ে দেই। ন্যালোক্সিনের ডোজটা এখানে আছে, ন্যালোক্সিনের ডোজটা এখানে একটু কঠিন করে আছে, যাই হোক যদি মনে রাখতে পারো তো খুব ভালো, বিশেষ করে সিনিয়রদের এটা লাগবে, তোমাদের দরকার নেই। ন্যালোক্সিন 4 গ্রাম একটা ডাইরেক্ট দিয়ে দেওয়া হয় IV, মানে রানিং, এটা আসলে দেওয়া হয় 60 থেকে 75 ড্রপ পার মিনিট। এটা তোমাদের পরীক্ষার জন্য না মনে রাখলে হবে। ন্যালোক্সিন আমি ছবি দিয়েছিলাম, ন্যালোক্সিনের ছবি, আর একটু দেখে নিও, হ্যাঁ, এটা লাগবে, তোমাদের পরীক্ষা আসতে পারে। আর হচ্ছে তোমার ন্যালোক্সিন 4 গ্রাম ডাইরেক্ট দিয়ে দিব। তারপরে হচ্ছে এখানে যেটা একটু নতুন করে বলেছে যে দেখো, এরপরে 4 গ্রাম 4 to 6 বিটস পার ড্রপ পার মিনিটে তোমার 6টা বোতল, মানে 4 আওয়ারলি দিতে থাকবো, এভাবে দিতে বলছে। আর একটু অন্যরকম ছিল যেটা যে এখন যদি ধরো আমরা এখন অনেক দূরে একদম গ্রামে আছি, কোনোভাবে ন্যালোক্সিনে আমার এইভাবে দেওয়া সম্ভব না, তখন কিন্তু একটা IM প্রোটোকল আসছে আমাদের মতো লো রিসোর্স কান্ট্রির জন্য। হ্যাঁ, দেখো লোডিং ডোজটা দেখো, তোমার 5 মিলিগ্রাম করে, মানে দুটা করে দুটা বাটাকে দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে দুটা বাটাকে দুটা চারটা যদি দিয়ে দেয়, তাহলে 10 গ্রাম একবারে দিয়ে দিল। তারপরে মেইনটেনেন্স ডোজটা আগের মতো করে চলবে। ম্যাগনেসিয়াম টক্সিসিটিটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি ম্যাগনেসিয়াম ডোজটা বেড়ে যায়, তাহলে তুমি কি করবা, কি দিয়ে ফলো আপ করবা? দেখো, একটা হচ্ছে তোমার রেসপিরেটরি রেটটা দেখবা less than 10 breaths per minute। মাসেল দেখো, মাসেল নাম্বার 2 হচ্ছে তোমার রিফ্লেক্স দেখবা, স্প্যাটুলার রিফ্লেক্স অথবা মেজর অ্যাবসেন্ট থাকবে। আর ইউরিন আউটপুট less than 30 ml per hour, পার আওয়ারটা লেখা হয়নি। আচ্ছা, এখন আসো এইগুলা যদি দেখি যে কোনো প্রবলেম হচ্ছে, প্রথম কোনটা সমস্যা হয় জানো? রিফ্লেক্সটা প্রথম হয় যখন 8 থেকে তোমার 10 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, মানে ম্যাগনেসিয়াম লেভেল বেড়ে যায়, তখন ফার্স্ট রিফ্লেক্সটা হয়। যখন 12 এর উপর হয়ে যায় তখন কিন্তু রেসপিরেটরি ডিপ্রেশনে চলে যায়। সো যখনই দেখবো যে রিফ্লেক্স অফ যে কোনো একটা কিছু চেঞ্জ হচ্ছে, তখন ইমিডিয়েটলি স্টপ দ্য ইনফিউশন এন্ড হচ্ছে send the blood for magnesium sulfate level and it's not magnesium level, and হচ্ছে administer calcium gluconate 10% 10 ml in 100 ml of 100 ml normal saline IV at a rate of 10 to 20 minutes, ঠিক আছে? এখন ম্যাগনেসিয়াম সালফেট দিলাম, এরপর তুমি কি দিবা? এরপরে কি দিবা? এবং অ্যান্টিহাইপারটেনসিভ গুলো আমরা কিন্তু পড়ে ফেলেছি, ঠিক আছে, গত ক্লাসের মধ্যে। অ্যান্টিহাইপারটেনসিভ কিভাবে করে ইনজেক্টেবল ডোজ গুলো দিব, ট্রিটমেন্ট অফ দ্য হাইপারটেনশন বাই দ্য ইনজেক্টেবল অ্যান্টিহাইপারটেনসিভ। সো আমরা ল্যাবেটাল বা হাইড্রোলাইসিন দিতে পারি। এন্ড দেন দ্য অবস্টেটিক ম্যানেজমেন্ট, তাহলে ওটা আমরা দিলাম, এটাও দিলাম। কনভার্সন কন্ট্রোল করলাম। একটা কথা মনে রাখবা যে একবার যদি অবস্টেটিক ম্যানেজমেন্টের ব্যাপার, একবার যদি এক্লাম্পসিয়া হয়ে যায়, তাহলে কিন্তু তার আর কখনোই মানে এটা ইন্ডিকেশন আছে আস্তে আস্তে আমরা আবার ওয়েট করব, একটু যে সেটেল করে কিন্তু টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করে ফেলতে হবে।
এটা যে কোনো উইকসে হোক, এটা আমরা কন্টিনিউশন অফ দ্য প্রেগন্যান্সি করব না, কারণ কমপ্লিকেশনস হয়ে পেশেন্ট এক্সপায়ার করে যেতে পারে। সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এক্লাম্পসিয়া। যে এক্লাম্পসিয়া হয়ে গেলে কম্পালশন যদি কনফার্মলি বুঝতে পারো, তাহলে ইউ হ্যাভ টু টার্মিনেট দ্য প্রেগন্যান্সি। এখন দেখতে হবে কত উইকস, সেটার উপর ডিপেন্ড করে। ধরো এখন যদি 37 উইকস কমপ্লিটেড হয়, তাহলে তুমি দেখবা পিভি করবা, পেলভিমেট্রি করবা, বিশপ স্কোরিং করবা, ঠিক আছে, ক্লিনিক্যাল পেলভিমেট্রি করবা। যদি দেখো যে অস ওপেন, তাহলে তুমি দরকার সার্জিক্যাল এআরএম করে দিলা, করে তোমার খুব দ্রুত প্রোগ্রেস করে যায় এগুলা। আর যদি তোমার দেখো যে না, মানে হচ্ছে সার্ভিস আনফেভারেবল, তুমি একটু খুব অল্প ডোজে একটু মিসোপ্রোস্টল দিতে পারো। মিসোপ্রোস্টল দিয়ে একটু অল্প কুইক, মানে 6 to 8 আওয়ার্স এর মধ্যে ডেলিভারি করে ফেলতে হবে। এটা হচ্ছে 37 কমপ্লিট। এখন 34 থেকে 37 এর মধ্যে হলেও এরকম একই ব্যাপার, ফার্স্টে তোমার পিভি করে দেখতে হবে। বাট যদি খুব কম হয়, তখন তোমার অনেক সময় সিজার সেকশন, এবং এনি টাইমও সিজার সেকশন লাগতে পারে, এবং এই ক্ষেত্রে এক ব্যাগ ব্লাড। ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশনস, আমরা কমপ্লিকেশনস যদি পালমোনারি ইডিমা যদি হয়, তাহলে পালমোনারি ইডিমা তোমাকে লাসিক্স, প্রত্যেকটা জায়গায় তোমার সেসব স্পেশালিটিকে ইনভলভ করতে হবে, এবং হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করতে হবে। আইসিইউ সাপোর্ট লাগবে, এবং পালমোনারি ইডিমা হলে তোমার লাঙে প্রেপস পাবা, এবং তখন তোমার ইডিমাটা লাসিক্স, ইনজেক্টেবল লাসিক্স দিতে হবে। তারপর যদি হার্ট ফেলিয়ার হয়, তখন তোমার হার্ট ফেলিয়ারের ট্রিটমেন্ট ডিজিটালিস দিতে হবে। যদি তোমার রেনাল ফেলিয়ার হয়, তখন তোমার নেফ্রোলজিক ইনভলভ করতে হবে, সেখানেও লাসিক্স, তারপর ডোপামিন লাগতে পারে। সো ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশনসটা একটুখানি দুই একটা লাইন টাচ করে যেতে হবে, ঠিক আছে? দেখলাম সে এতটুকুই, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করলাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অবস্টেট্রিক আইসিইউ। আমাদের একটা অবস্টেট্রিক আইসিইউ দরকার। আমাদের সেটা এখন খুবই একটা রেজিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এবং কোভিড এর মধ্যে অবস্টেট্রিক আইসিইউ নাই আমাদের, এটাই বারবারই বলা হচ্ছে। সুতরাং এই ধরনের পেশেন্টকে অবশ্যই পরবর্তীতে অবস্টেট্রিক আইসিইউতে ট্রান্সফার করে দিতে হবে, ঠিক আছে? আর এগুলা তোমাদের জন্য না, কোশ্চেন্স এর মধ্যে দেখো আমি তোমাদেরকে লিখে দিয়েছি অস্ট্রি কি কি আসে, ম্যাক্সালফ, ল্যাবেটালুল, হাইড্রোলাজিন আসে, আর সাথে তোমরা মিথাইল ডোপা আর নিফেডিপিনটা পড়ে ফেলবা। কেসের মধ্যে গেস্টাশনাল হাইপারটেনশন আর প্রি এক্লাম্পসিয়া দেওয়ার চেষ্টা করি। সিনারিওতে প্রি এক্লাম্পসিয়া সিনারিও, ইমপেন্ডিং এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া সিনারিও আসে। রিটেনের মধ্যে গেস্টাশনাল হাইপারটেনশন, প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, হেলথ সিনড্রোম এন্ড ম্যাক্সালফ, এরকম এগুলাই আসে। আর কার্ড কোশ্চেনের মধ্যে যে কোনো জায়গা থেকে আসতে পারে, ঠিক আছে? আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ। আর এই কথাটা দিয়ে শেষ করছি, ইউ হ্যাভ টু গেট আপ এভরি মর্নিং উইথ ডিটারমিনেশন if you are going to go to bed with satisfaction. Thank you. এমন কোনো কোশ্চেন আমি দেখতে পাচ্ছি না, তাহলে শেষ করে দিচ্ছি। ওয়েলকাম। কোনো কোশ্চেন আছে? শেষ করে দিচ্ছি। ভালো করে সবার করতে হবে। প্রোলাপসের লেকচার তো নেওয়া হয়েছে, একটা রিসেন্ট লেকচার নেওয়া হয়েছে, তুমি দেখো, ডক্টর প্রিয়াঙ্কা পোদ্দার নিয়েছে, ওর লেকচারটা খুব সুন্দর।
তারপরও যদি মনে হয় তাহলে পরে চিন্তা করে দেখবো। আর কোনো কোশ্চেন মনে হচ্ছে নাই? ওকে, আল্লাহ হাফেজ।